আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যিনি প্রধান, সাম্প্রতিককালে তিনি বাংলাদেশ সফর করেছেন। সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে তাতে যতটুকু জানা গিয়েছে সেটি হলো যে এটি একটি রুটিন ওয়ার্ক। বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা যেটি ডিজিএফআই, তো সেই ডিজিএফআইয়ের প্রধান সাম্প্রতিক সময় দিল্লি সফর করেছেন। আর তারই প্রেক্ষিতে রয়ের যে প্রধান, তিনি তার রুটিন ওয়ার্ক স্বরূপ বাংলাদেশ ভ্রমণ করেছেন বলে সরকারের একজন মুখপাত্র বলেছেন যে এটা নিয়ে এত তাড়াহুড়ো করার, এটা নিয়ে এত হইহুল্লোড় করার কী কারণ আছে, এটা তো একটা নর্মাল রুটিন ওয়ার্ক। কিন্তু যারা বিশ্লেষক বা যারা এই গোয়েন্দা বিষয়াদি নিয়ে কাজকর্ম করেন, তাদের বক্তব্যটা হলো যে আমাদের দেশের ডিজিএফআই আর ভারতের র এক প্রকার সংগঠন নয়। ভারত রাষ্ট্রের যে স্বার্থ, সেই স্বার্থটি বিদেশের মাটিতে দেখাশোনা করে র, এবং ভারতের সেই স্বার্থ রক্ষার জন্য বিদেশের মাটিতে যে কোনো মিলিটারি অপারেশন করা, এমনকি খুন খারাপি করা, এই ধরনের কর্মকাণ্ড করার অধিকার, আইনগত বৈধতা রয়ের আছে। এবং র এই ধরনের বহু কর্মকাণ্ড ইউরোপ আমেরিকাতে পর্যন্ত ঘটিয়ে ফেলে। সাম্প্রতিক সময়ে কানাডাতে এরকম একটা হত্যাকাণ্ড নিয়ে সেই দেশের সরকারের সঙ্গে ভীষণ রকম খারাপ সম্পর্ক হয়েছে মোদী সরকারের। অন্যদিকে আমাদের যে ডিজিএফআই যেটিকে আমরা বলি, সেটি সেনা গোয়েন্দা সংস্থা, কাগজে কলমে সেনাবাহিনীর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যে বিষয়াদি রয়েছে এগুলো নিয়ে তারা যে গোয়েন্দা প্রতিবেদন, সেই গোয়েন্দা প্রতিবেদন প্রধানমন্ত্রী অথবা যিনি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান থাকেন তার কাছে তারা একটা তাদের প্রতিবেদন নিয়মিত দেন। এখন ডিজিএফআই যে কর্মকাণ্ড, এটা রয়ের সাথে, মোসাদের সাথে বা সিআইএর সাথে কিংবা MI6 এদের সাথে তুলনা করা যাবে না। যেমন ব্রিটেনে দুটো সংগঠন, MI5 এবং MI6। MI5 হলো আমাদের বাংলাদেশের NSI এর মতো, আর MI6 সেটি হলো সিআইএর মতো, কেজিবির মতো, অথবা ধরুন ভারতের রয়ের মতো অথবা মোসাদের মতো, যারা নিজেদের দেশের জনগণ, তারপর যে কোনো একটা বিষয়ে তারা কখনো কোনো গোয়েন্দা কর্মকাণ্ড চালায় না। কেবলই মাত্র ভারত রাষ্ট্র বা ওই সংশ্লিষ্ট রাষ্ট্র, যেমন ইংল্যান্ড বা ইসরায়েল কিংবা আমেরিকা অথবা রাশিয়া, এ সকল দেশের যে স্বার্থগুলো থাকে বিদেশে, সেই স্বার্থগুলো তারা সংরক্ষণ করে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে। এই জন্য কখনো যুদ্ধ, কখনো কারি কারি টাকা, কখনো সেই মাতাহারির মতো বা পামেলা বোর্ডদের মতো দুনিয়া কাঁপানো যে বেশ্যা, তাদেরকে নিয়োগ দিয়ে এই গোয়েন্দা সংস্থাগুলো রাজনীতি, একটা দেশের রাজনীতিকে তছনছ করে ছেড়ে দেয়। তো সেই দিক থেকে র বাংলাদেশে দীর্ঘদিন ধরে সচল। আমাদের দেশে রয়ের এজেন্ট, সিআইএর এজেন্ট, কেজিবি এজেন্ট, এগুলো নিয়ে বহু কর্মকাণ্ড ঘটে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, যেমন এরশাদ জমানাতে সিআইএর এজেন্ট হওয়াটা একটা বিরাট গর্বের বিষয় ছিল। বহু মানুষ বুক ফুলিয়ে চলতো এবং বলতো আমরা সিআইএর এজেন্ট। আসলে তারা কোনো কালে সিআইএর এজেন্ট ছিল কি ছিল না সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে তারা বলতো যে আমরা সিআইএর এজেন্ট, এতে কিন্তু মানুষ খুব ভয় পেত। আবার শেখ হাসিনার জমানাতে যদি কেউ বলতো আমরা রয়ের এজেন্ট, বা আমাদের সঙ্গে দাদারদের ভালো সম্পর্ক রয়েছে, সে সরকারি অফিসে, বেসরকারি অফিসে নিদারুণ একটা, যাকে বলা হয় তোয়াজ তদবির করার মতো একটা যোগ্যতা সে অর্জন করে ফেলত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা থেকে আজ অবধি মূলত সিআইএ, কেজিবি, MI6 থেকে শুরু করে মোসাদ, এই যে গোয়েন্দা সংস্থাগুলোর যে তৎপরতা গত 2 বছর যাবৎ জনগণের উপর প্রভাব বিস্তার করেনি। অর্থাৎ জনগণ কেউ মোসাদের এজেন্ট হতে চায়নি, সিআইএর এজেন্ট হতে চায়নি, রয়ের এজেন্ট হতে চায়নি। আর অন্যদিকে যেটা হলো, রাজনৈতিক সরকারের আমলে এই সংগঠনগুলোর সত্যিকার অর্থে রাষ্ট্রীয় যে কর্তা ব্যক্তিগুলো আছেন, তারা কখনো বাংলাদেশে ওইভাবে তোড়জোড় করে এসেছেন এরকম ঘটনা আমরা শুনিনি। কিন্তু শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার, তারপর বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা,
সাবেক কর্মকর্তা, থিঙ্ক ট্যাঙ্ক তারা দলে দলে যেভাবে বাংলাদেশে আসছেন, এতে করে আমাদের যারা শান্তিপ্রিয় মানুষ আমরা সঙ্গত কারণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। আমরা জেনে গেছি ইতিমধ্যে যে আমাদের দেশের যে ক্ষমতার পট পরিবর্তন, এটি আমেরিকার মাস্টার প্ল্যানে হয়েছে। আমরা জানি যে মার্কিন ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের বাংলাদেশের যে চ্যাপ্টার, এটা বাস্তবায়ন করার জন্য আমেরিকা সিআইএকে ব্যবহার করেছে, মোসাদকে ব্যবহার করেছে, ভারতের রকে ব্যবহার করেছে, এমনকি আইএসআইকে ব্যবহার করেছে। তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে ব্যবহার করেছে, বিদেশ থেকে জঙ্গিদেরকে বাংলাদেশে ভাড়া করে এনেছে, অস্ত্র এনেছে। এই কথাগুলো ধীরে ধীরে বেরোচ্ছে। আজ আমেরিকান অ্যাম্বাসির যে আয়নাঘর বা তাদের যে সেফ হাউস বা তাদের যে মগজ ধুলাই কেন্দ্র, এই কথাগুলো খুব দ্রুত চলে আসছে। তো যখন রাজনীতিতে খুব উথাল পাথাল চলছে, অর্থনীতি রীতিমতো তছনছ হয়ে গেছে, স্মরণকালে সবচেয়ে ভয়াবহ জ্বালানির সংকটে আমরা আছি। আর এই জ্বালানি সংকটের মূলত অর্থনৈতিক। আমাদের প্রায় 23 থেকে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার মতো বিদ্যুৎ প্ল্যান্ট আমরা তৈরি করে রেখেছি, কিন্তু এগুলো যে চালানোর জন্য যে রানিং ক্যাপিটাল দরকার, সেই রানিং ক্যাপিটাল সরকারের নেই। এদিকে বিদ্যুতের দাম, জ্বালানির দাম এই সরকার 6 মাসে আসার পরে যেভাবে বাড়িয়েছে, প্রতিটি আইটেম ডিজেল, পেট্রোল, অকটেন, এরপর জেট ফুয়েল, এরপর এলপিজি, সিএনজি, ফার্নেস অয়েল, সব কিছুর দাম বেড়ে গেছে। গ্রামগঞ্জে মানুষের মধ্যে হাহাকার। একদিকে তারা বিদ্যুৎ পাচ্ছে না, অন্যদিকে বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে মিটার কারসাজি এবং যেভাবে বিদ্যুতের বিল নিয়ে লঙ্কাকাণ্ড ঘটছে, তার প্রেক্ষিতে অলমোস্ট এভরিডে সারা বাংলাদেশে কোথাও না কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে। বিএনপি যখন ক্ষমতা আসে, কতগুলো জিনিস তাদেরকে তাড়া করে। যেমন ধরুন এই বিদ্যুৎ নিয়ে সমস্যা। বিগত সরকারের আমলে বিএনপি যখন ক্ষমতা ছিল 2001 থেকে 2006 সনে, তখন এই যে বর্তমান বিদ্যুৎ মন্ত্রী, তার অধীনে মাত্র 3800 বা 3900 মেগাওয়াট টোটাল আমাদের ক্যাপাসিটি ছিল। তারপর বিদ্যুতের দাবিতে কানসাটে সে বিরাট হত্যাকাণ্ড হয়েছিল। সারের দাবিতে যে কৃষক বিদ্রোহ, তার উপর গুলি চলেছিল। এই জিনিসগুলো কেন যেন বারবার ঘুরে ঘুরে বিএনপির জমানাতে আসে, অতীতে এসেছে, আবার এইবারও ঠিক একই ঘটনা ঘটে চলেছে। 2 নম্বর হলো যে বিএনপির উপরে সবসময় একটা জঙ্গিবাদ ভর করে। সেটি এ যাবৎকালে বিএনপি যতবার ক্ষমতায় এসছে, ততবারই জঙ্গিবাদ, মৌলবাদ, র্যাডিক্যাল ইসলাম বলতে যা বোঝায়, এই শক্তিগুলো সরকারের উপর একটা ভূতের মতো আসর করে রেখেছিল বিভিন্ন সময়টিতে। এবং এইবার অতীতের যে কোনো সময়ের চাইতে এই ইসলামিস্ট যারা আছে, তাদের প্রভাব সরকারের উপর বেশি। সরকার তাদেরকে ভয় পাচ্ছে এবং সরকার এক পক্ষকে দমন করার জন্য অপর পক্ষকে যেভাবে কাছে নিয়ে আসে, তাতে করে পুরো রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সব কিছু এলোমেলো হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে যখন শেখ হাসিনা ডিক্লেয়ার করেন যে আমি ডিসেম্বর মাসে আসব, তখন আমরা যারা সাধারণ আমজনতা, আমরা এটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি না সরকারি লোকদের মতো। যখন আমরা দেখি যে জুলাই মাসে, বিপ্লবের মাসে, যেখানে শ্রদ্ধা ভরে এই বিপ্লবের প্রতিটি জিনিস আমরা স্মরণ করব, তো সেখানে সেই জুলাই মাসে একটার পর একটা অনার সৃষ্টি ঘটে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, সেক্সুয়াল পারভার্সন এবং আরও অনেক কিছু পুরো জুলাইকে কলঙ্কিত করে দিয়েছে। এখন আগস্ট মাস চলছে। আগস্ট মাসে এই অস্থিরতা জুলাইয়ের চেয়ে আরও বেড়ে গেছে। প্রতিদিনই কি অবস্থা চিন্তা করুন, একজন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তার আত্মীয়
সেই আত্মীয়র একটা পেট্রোল পাম্পে দিনে দুপুরে ডাকাতি করে 1 কোটি টাকার বেশি টাকা সেখান থেকে ছিনতাই করে নিয়ে গেল। সরকার দলীয় একজন সংসদ সদস্য, বিএনপির বয়স্ক মানুষ, তার আত্মীয় স্বজনেরা এই বয়স্ক মানুষের গলার উপরে রামদা ধরে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে গেল, এবং সেটা সে মামলা করতে বাধ্য হলো একজন সংসদ সদস্য। এরকম কত ঘটনা বলবো, অসংখ্য ঘটনা যেটা সরকারকে অস্থির করে তুলছে। ঠিক সেই সময়টাতে যখন দল বেঁধে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, সরকারি কর্মকর্তারা আসছেন, গোয়েন্দা কর্মকর্তারা আসছেন, আমরা সব খবর রাখি না, সব খবর জানি না, কিন্তু যতটুকু জানি এটাতেই মনে হয় অস্বাভাবিক। এইভাবে তো অতীতে কখনো আসেনি। বাংলাদেশ নিয়ে যখন ইসরায়েল নামক রাষ্ট্রটি এবং সেই রাষ্ট্রের যিনি ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূত, তিনি যখন ডিক্লেয়ার করেন বা বলেন যে বাংলাদেশে হামাসের কারখানা শুরু হয়েছে, এখানে জঙ্গিবাদীরা হামাসদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধ করার জন্য সারা দুনিয়াতে ছড়িয়ে দেয়, এই কথা তো কখনো ইসরায়েল বাংলাদেশের ব্যাপারে কখনো বলেনি। এমনকি ইউনূস সরকারের সঙ্গে যাদের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, পাকিস্তান, তুরস্ক, আবার এখন বিএনপি সরকারের সঙ্গে সেই পাকিস্তান এবং তুরস্কের ভালো সম্পর্ক আছে। তো সেই পাকিস্তান যখন বলে যে তাদের দেশের একটি উগ্রবাদী সংগঠন তেহরিকি তালেবান অফ পাকিস্তান, টিটিপি, যারা পুরো পাকিস্তানের এখন 1 নম্বর জঙ্গি সংগঠন, পাকিস্তান সরাসরি রাষ্ট্রীয় চ্যানেল এবং কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে এই টিটিপির যে রিক্রুটমেন্ট বাংলাদেশ থেকে হচ্ছে। এর বাইরে আফগান মুজাহিদিন, তালেবান, আইএস, এই বাংলাদেশ থেকে রিক্রুট হচ্ছে, এখান থেকে বহু মানুষ যাচ্ছে, বাংলাদেশ থেকে বহু যুবক রাশিয়াতে যাচ্ছে যুদ্ধ করার জন্য ইউক্রেনে, কখনো বাধ্য হয়ে, কখনো ভাড়াটিয়া সৈন্য হিসেবে স্বেচ্ছায়। এই বিষয়গুলো তো ঘটছে, এগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না। তো তখন যখন এরকম রয়ের একজন শীর্ষ ব্যক্তি, যিনি রয়ের প্রধান, আমরা তো বললাম যে আমরা বাংলাদেশে আসলে কখনো এই যে রয়ের নাম শুনেছি ভুয়া এজেন্ট, 99.99% ভুয়া এজেন্ট। আমরা জানি যে রয়ের একজন স্টেশন চিফ, মানে বাংলাদেশে একজন প্রধান থাকেন বিভিন্ন সময়টিতে। যেমন এর আগে আমরা নাম শুনেছি মাথুর নামে এক ভদ্রলোক ছিলেন। আমরা যখন সাংবাদিকতা করেছি সেই 88-89 সনের দিকে, তখন পাকিস্তানের যে মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও, তার একজন ভাতিজা ছিলেন মিস্টার ভূষণ, তিনি এই রয়ের চিফ ছিলেন বলে আমরা জানতাম। এবং মিস্টার ভূষণ তখন ইন্ডিয়ান অ্যাম্বাসির নিস্তালার একটা রুমে বসতেন ধানমন্ডিতে 2 নম্বর রোডে। এই এতটুকু পর্যন্ত আমরা দেখেছি, একজন বা দুজন। কিন্তু তারা যে সত্যিকার অর্থে রয়ের এজেন্ট কিংবা তারা যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নন, এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা জানতাম রয়ের এজেন্ট। কিন্তু একেবারে সরাসরি ফেজ অফ করে দিয়ে, যেভাবে আমরা অজিত দোভালকে চিনি, যেভাবে আমরা জয়শঙ্করকে চিনি, এইভাবে প্রথম ভারতীয় যে গোয়েন্দা সংস্থার রয়ের যে প্রধান ব্যক্তি, তার চেহারা মোবারক দেখলাম। তিনি বাংলাদেশে আসলেন, ইন্তেজাম করলেন, এবং সেই খবর আমরা গুরুত্ব সহকারে সব পত্রপত্রিকা প্রকাশ করলাম। এটা তো স্বাভাবিক না, এটা তো জিয়াউর রহমান সাহেবের আমলে হয়নি, এরশাদের আমলে হয়নি, বেগম জিয়ার আমলে হয়নি, শেখ হাসিনার আমলে হয়নি। কাজে এই যে যখন এই অপারেশন চালাচ্ছে, সঙ্গতকারী তাদের কন্টেম্পোরারি আইএসআই একইভাবে বাংলাদেশে গুরুত্ব দেবে, চীন একইভাবে গুরুত্ব দেবে, কেজিবি গুরুত্ব দেবে, কেননা তাদের বৃহত্তম ইনভেস্টমেন্ট 1,20,000 কোটি টাকার প্রকল্প এবং পরমাণু কর্মসূচি, নিউক্লিয়ার পাওয়ার, এটি রূপপুরে হচ্ছে। কাজে সেজন্য তাদের গোয়েন্দা উপস্থিতি, মিলিটারি উপস্থিতি একেবারে ম্যান্ডেটরি এখানে। অন্যদিকে যেভাবে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে বেড়াচ্ছে, এই কখন বরিশালের পেয়ারা মার্কেটে যাচ্ছে, কখনো কক্সবাজারে যাচ্ছে, এই যে তার যে যাকে বলা হয় মুভমেন্ট, এটাও আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। অন্যদিকে দীনেশ ত্রিবেদী একজন পলিটিক্যাল লিডার, মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রদূত রূপে কাজ করছেন ভারতের পক্ষে।
এটাও অস্বাভাবিক। কাজে আমরা খুব স্বাভাবিক আছি, এটা যদি কেউ মনে করেন বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা খুব স্মুথলি আমাদের এই বর্তমানে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব। সরকার তার কাঙ্ক্ষিত মাকামে যেতে পারবে। বিরোধী দলগুলো এখন যেভাবে আশা করছে সেইভাবে সব কিছু হবে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমরা যে জালের মধ্যে পড়েছি, চক্রান্তের মধ্যে পড়েছি, সেই জাল এবং চক্রান্ত এর থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।